সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিম। সবাইকে গুড মর্নিং। সকালে নিজের এরিয়ায় তোমরা দেখতে পাচ্ছ পিছনে রাস্তা, প্রত্যেকটা মফস্বল এরিয়ায় এখন এই রাস্তা রয়েছে। তো সকালের প্র্যাকটিস কতটা জরুরি সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আলোচনা করব এই যে এক্সারসাইজের যে ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি, এই রিলেটেড যে মেসেজটা বা এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় এক্সারসাইজ রিলেটেড যে ভ্যাকেন্সি আসছে, এটা সম্বন্ধে তোমাদের প্রত্যেকটা জায়গায় আপডেট দেওয়া হচ্ছে যে নতুন তোমাদের ভ্যাকেন্সি আসছে। এটা সত্যতা যাচাই করব ভিডিওতে। আর একটা জিনিস যাচাই করব যে ডিসেম্বরে সবাই বলছিল 29 তারিখে এক্সাম, সেটা যখন হলো না তাহলে কবে এক্সাম হবে এটা নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে, ওয়াচ করবে এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে। তো সবার আগে বলে নিই, যখন আমাদের রিটেন এক্সাম থাকে তখন কিন্তু আমরা প্র্যাকটিসে যাই না। বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে একটা ধ্যান ধারণা রয়েছে যে আগে লেখা পরীক্ষাটা ভালো করে পাস করব, তারপরে যেটুকু সময় পাবো প্র্যাকটিস করব, রান তুলে নেব। কিন্তু যখন বাস্তবে আমরা আসি তখন কিন্তু এটা আর হয় না। যখনই আমরা রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে জীবনে প্রথমবার দৌড়াতে চাচ্ছি বা প্রথমে হাঁটা দিয়ে স্টার্ট করছি, 600 মিটার থেকে 700 মিটার দৌড়ানোর পরে প্রচণ্ড দমের কষ্ট, এর সাথে সাথে শুরু হচ্ছে সিন পেন। সিন পেনটা স্টার্টিংয়ে হয় না, প্রথমে শরীরের ওয়েট বেশি থাকে, পায়ের ওপর প্রেশার পড়ে, অত্যাধিক চেপে আবার আমরা দৌড়তে যাই, যেহেতু সামনের একটা মাস টাইম আছে, মাঠে আর টাইম নেই। তখন কি হয়, পায়ের ওপরে অত্যাধিক প্রেশার পড়ে। সেই অত্যাধিক প্রেশারের ফলে তখন পায়ের পেশিটা শরীরের ভর নিতে পারে না, তখন শুরু হয় পায়ে নানা রকম প্রবলেম, জয়েন্ট পেন, সিন পেন। এগুলোকে দূর করতে গিয়ে আরও 1 মাসটা টাইম লেগে যায়। তখন আলটিমেটলি কিন্তু আমরা পিছিয়েই যাই, আমাদের প্রস্তুতি থেকে আমরা অনেকটা অ্যালুফ হয়ে যাই। তাই এর থেকে সহজভাবে ফিরে আসতে গেলে আমি যেভাবে পদ্ধতি অবলম্বন করতাম, আমি যে খুব বড় অ্যাথলিট তা নয়। আমাদের গ্রামে প্রতি সিজনে যে ক্রিকেট টুর্নামেন্টগুলো হয়, সেই ক্রিকেট টুর্নামেন্ট সমস্ত খেলাধুলোর মাধ্যমে খেলাধুলোর সাথে যুক্ত থাকার জন্য স্পোর্টসম্যান স্পিরিটটা সবসময় শরীরের মধ্যে থাকে, যার জন্য মনে হয় যে একটু প্র্যাকটিস করি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই ধরো একদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেদিনকে ধরো মনে হচ্ছে আজকের একদম বিছানা থেকে উঠতে মন চাইছে না, কিছুতেই ওটা সবার মন চায় না, যেমন মানে টেনে ধরে যেন আর বেশি করে একটু ঘুমিয়ে নিই, আর একটু আরে কালকে উঠবো, আজকে উঠতে পারছি না, কালকে উঠবো। এই জিনিসটা থেকে যে একবার বেরিয়ে আসতে পারে, মানে ধরো একদিন জেদ করে বেরিয়ে এলে, না আজকে আমি বেরোবই, আজকে আমি আর ঘুমোবো না, উঠে থাক, মানে রাত যে পর্যন্ত জেগেছি অনেক বেলা পর্যন্ত শোবো না। একদিন যদি দুদিন যদি জেদ করে 2 থেকে 3 দিন যদি একবার বেরিয়ে আসতে পারো, সকালের একটা তুমি ধরো 6টা থেকে 7টা পর্যন্ত ঘুমিয়ে কাটাও, একদিন তুমি 6টা থেকে 7টা পর্যন্ত এরিয়ায় বেরোবে, যে এরিয়ায় তোমার বাড়ি, সেই এরিয়াতে বেরিয়ে তুমি একবার দেখবে 6টা থেকে 7টা পর্যন্ত কত ঘটনা ঘটে যায়। তুমি দেখবে একটা লোকাল এরিয়ায় কত মাছের দোকান, সবজি, কত ছেলে দৌড়াতে যাচ্ছে, তোমার তখন ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি সময়টা নষ্ট করেছি। তাহলে এখন থেকে প্র্যাকটিসটা অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন ধরে রাখতে হবে। সপ্তাহে যখন 3 থেকে 4 দিন প্র্যাকটিস হবে, তাহলে শরীরের ফিটনেস এবং পায়ের স্ট্যামিনা, যেটা ধরার ক্ষমতা শরীরের, সব ঠিক থাকবে। এর সাথে সাথে কিছু যোগা, ব্যায়াম, এগুলো তোমরা করতে পারো। পুশ আপ, ডন, সব থেকে ভালো 3 রকম ডন আছে, 3 রকম ডন তোমরা দেবে, যেটা 3-4 রকমের ডন আছে। তো একদিন তোমাদের ওইটা নিয়ে ভিডিও করে দেবো যে কীরকম ডন দেবে চেস্টগুলো বাড়ার জন্য। আর দমের জন্য জগিংয়ের মতো করে দৌড়ালেই হবে। এখন মানে জাস্ট জগিং, হাঁটার থেকে একটু জোরে দৌড়ে যতদূর পারবে দৌড়াবে, যখন একটু দম হয়ে যাবে তখন একটু স্লো করবে, আবার একটুখানি ইনক্রিজ হয়ে যাবে দমটা, আবার একটুখানি দৌড়াবে। তাহলে অভ্যাস তৈরি করতে হবে। সবসময় আমরা নিজের ব্যাড কোয়ালিটিস, নিজের সঙ্গে নিজের লড়াই, কারোর সাথে কারো লড়াই নয়, নিজের সাথে নিজের লড়াইটা মনে রাখবে যে আজকের আমি 1 কিলোমিটার দৌড়েছি, কালকে 2 কিলোমিটার দৌড়াবো। আজকের আমি এত বেলায় উঠেছি, আজকে কালকে আমি একটু সকাল সকাল উঠবো। আমি কারোর সমালোচনায় কান দেবো না, কালকে ওর কথাটা আমার কানে আসছিলো, আজকে ওই কথাটা আমার কানে আসবে না, এইগুলো। এবার এক্সারসাইজ ডিপার্টমেন্টের যে কথাটা বললাম সেটার উত্তর দেবো। প্র্যাকটিসের কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম, প্র্যাকটিস তো করতেই হবে অবশ্যই। আমি এখনও প্র্যাকটিস করি যাতে শরীরটা ফিট থাকে। এবং এক্সারসাইজের যে কথাটা বলতে চাই, এক্সারসাইজ ডিপার্টমেন্টের প্রতি বছরই 2024 আমরা কেপিডব্লিউপি নিয়ে দ্বন্দ্বে কাটালাম। 29 তারিখে পরীক্ষা হচ্ছে না। এবারে ওবিসি কেস, এটা নিয়ে প্রচুর ইনকাম হয়ে গেল, প্রচুর কিছু আন্দোলন হয়ে গেল। এবার আসছে এক্সারসাইজ। এবার 2025-এ তো নতুন কিছু একটা দরকার, 2025-এ তো নতুন কিছু একটা প্যাকেজ, বা তার জন্য যে পড়ানো, যে বাংলা আছে বা ইংরেজি আছে, জন্য কোনো স্টাডি ব্যাচ চালু করা। তাই এক্সারসাইজ ডিপার্টমেন্টের কোনো রকম তথ্য পিআরবি থেকে তো হয় না, আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে আমরা এক্সারসাইজের খবর পাই। তো এমন কিছু মেসেজ দেয়নি যেটা দেখেই মনে হচ্ছে 2025-এই তোমাদের এক্সারসাইজ ডিপার্টমেন্ট। আমি নিজেও এক্সারসাইজ ডিপার্টমেন্টের
মেসেজের জন্য বা নোটিফিকেশনের জন্য ওয়েট করি, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য সত্যি ওয়েট করি। এবারে সেটার কোনো খবর নেই। এবার 2025 এবার তুমিও একটা ইউটিউবার হিসাবে হোক বা নর্মাল পিপল হিসাবে তুমিও গেস করতে পারো যে 2024 যখন হয়নি 2025 তাহলে একটা ভ্যাকেন্সি আসছে। এবার এএসআই একটা ভ্যাকেন্সি আছে, এএসআই ভ্যাকেন্সি ধরে নাও এক্সাইজে আসবে না, ধরে নাও। আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা বলে যে এএসআইটা ডিপার্টমেন্ট থেকে ফিল আপ করে নেবে, কনস্টেবল টু সাব ইন্সপেক্টর। আর সাব ইন্সপেক্টরের প্রচণ্ড কম সিট থাকে এক্সাইজে, ফালতু কথা বলে লাভ নেই, প্রচুর কম্পিটিশান। এমনি সাব ইন্সপেক্টর, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর, কেপি সাব ইন্সপেক্টরের জন্য 800 মিটার দৌড় থাকে। আর অবশ্যই ওই দৌড়টা যে প্রথমে বললাম ওই দৌড়ের সঙ্গে কানেক্টেড, তোমরা প্র্যাকটিস রাখবে যারা এসআই অ্যাসপিরিয়েন্স। এবারে আসি এক্সাইজ ডিপার্টমেন্টের এই যে ভ্যাকেন্সি যে বলছে এএসআই হবে, তারপরে এটা নেবে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অতটা সঠিক খবর কারো কাছে নেই যে এটা শিওর, জাস্ট একটা গেস করে 2025 ভ্যাকেন্সি আসবে। এবারে এক্সাইজে যে সমস্ত সিলেবাস আছে সেই সিলেবাস যেমন অন্যান্য পরীক্ষায় ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ সব থাকে, সবই শুধু তোমরা বামুনদেব চক্রবর্তীর একটা বাংলা বই, বামুনদেব চক্রবর্তীর একটা বাংলা বই তোমরা কিনে রাখবে বাড়িতে। এবার যদি তুমি বলো না বই কিনবো না, কোনো ইউটিউবে ক্লাস দেখবো, দেখতে পারো, বাড়িতে একটা বই থাকলে সে বই থেকে পড়াশোনা করবে। এক্সাইজের এই ব্যাপারটা বললাম, কোনো রকম বিজনেসে পা দেবে না, কোনো রকম ফালতু খবরে পা দেবে না। আর ইডব্লিউএস সার্টিফিকেটের কথা এক লাইনে যেটা বলবো, যাদের অনওয়ার্ডস এবং যেটা তোলা আছে 2023-24 সেশন, তারা সেটা নিয়ে ফর্ম ফিল আপ করেছো, সেটাই চলবে। আর এসসিদের রিনিউ করতে এখন হয় না, এটা আমার কাছে সেরকম কোনো খবর নেই। আর কেপি এবং ডব্লিউবিপি পরীক্ষা কিছু কিছু চ্যানেল, ইউটিউব সমস্ত জায়গা থেকে 29শে ডিসেম্বর পরীক্ষার কথা বলেছিল, কিন্তু 29শে ডিসেম্বর কোনো মতেই পরীক্ষা হওয়ার আর কোনো আশা নেই। এবারে বিভিন্ন জায়গায় পিআরবিতে বড় বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মিটিং চলছে। তোমাদের প্রশ্নপত্র আউট না হওয়া, এই যে আন্দোলনের ফলাফল, এই যে তোমরা ডেপুটেশন দিয়েছে, আগের দিন কিছু ছেলেরা পিএসসি বোর্ডে ডেপুটেশন দিয়েছে, সেখানে কি ফলাফল হলো? সেখানে স্যাররা বলেছেন আমরা স্বচ্ছভাবে চেষ্টা করব। কোনো ছাত্রছাত্রী গেলে কেউ বলে কি আমরা অস্বচ্ছভাবে চেষ্টা করব? কেউ এটা বলে না। ডেপুটেশনে যদি আমি যাই, আমার সামনে বলবে ঠিক আছে আমরা ছেড়ে দেবো, অস্বচ্ছভাবে হোক, তারা তো বলবেই, আশ্বাস তো দেবেই, কনভিন্স তো করবেই যে ঠিক আছে আমরা দেখবো স্বচ্ছভাবে হয়, প্রশ্ন আউট হয়নি, ওসব মিথ্যা কথা। কিন্তু সর্বোপরি এগুলো দিয়ে কি চিড়ে ভিজবে? অ্যাকচুয়ালি সর্বোপরি যখন সিবিটি করবে, ভালোভাবে পরীক্ষা নেবে, এগুলো করাই যায়। সরকার এগুলো খাটতে হয়, পরিশ্রম করতে হয় বলে এগুলো করতে চায় না। এগুলোর জন্য আলাদাভাবে যে কুড়েমি হয়ে গেছে, একটা জিনিস গতানুগতিক 10টা 5টা অফিস চলছে, নতুন করে কে করবে এগুলো? কেউ করতে চায় না। তাই পুলিশের যেহেতু আমরা গাইডেন্স দিই, সব কিছুই দিই, তাই পুলিশের জন্য বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই চলে এসছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই ডব্লিউপি এবং ডব্লিউপি এসআইয়ের পরীক্ষার সম্ভাবনা, এবং কেপি প্রিলিমিনারি যদি আগে নিতে হয় এবং কেপি সাব ইন্সপেক্টর রেজাল্ট যদি আগে দিতে হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আশা করি একটা অ্যানাউন্সমেন্ট হবে যে কবে নেব। পিআরবি থেকে তো একটা মেসেজ আসবে, সেই মেসেজের ভিত্তিতে তোমরা সব কিছু বিশ্বাস করবে যে কবে কি হবে না হবে, সেই মেসেজটার জন্য ওয়েট করবে। সঠিক নোটিফিকেশান এবং ওয়েবসাইটে যখন দেবে সেটাই হচ্ছে আসল তথ্য। বাকি যে সমস্ত ইউটিউবার আমাদের মতো সস্তা ইউটিউবার যারা বলে, সবই গেস করে বলে, এবং বাকি যারা বলে পরীক্ষার জন্য আমরা আন্দোলন করলেই তোমাদের সব ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমাদের সমস্ত ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমার। সরকারের ঘর থেকে নোটিফিকেশান, প্রশ্ন বা সমস্ত খবর সব কিছু নিয়ে আসার দায়িত্ব আমার, বা তোমাদের জন্য আমরা মৃত্যু পর্যন্ত হয়তো মরতেও পারি। এই বিষয়গুলো যারা বলে এগুলো সম্পূর্ণ পাবলিসিটি। বাংলা বা ইংরেজি কথা যদি বলি, প্রচার এবং পাবলিসিটি। কারণ যতটা ক্যামেরা বা যতটা লোক দেখবে তাদেরকে, তত মানুষের বিশ্বাস হবে যে তাহলে এরা খুব ভালো, মানে একবারে আমাকে অনেক ছেলেমেয়েরা সত্যি কথা বলতে কি এরকম মাঠে ঘাটে কাজ করে। তাদের মনে হয় যে আমরা যদি ইউটিউবে খুললো, যে কেউ যদি বলে তোমাদের এবারেই একটা সরকারি চাকরি ডব্লিউবি কেপিতে করে দেবো, তোমরা শুধু আমার চ্যানেলটা দেখো বা আমার এই নোটগুলো নাও বা আমার এই কোর্সটা ভর্তি হও বা আমার এটা করো, তখন তাদের একটা মনে, গরিব ঘরের ছেলে মনে হয় হ্যাঁ সত্যি কথা বলছে, তাহলে একবার করেই দেখি না। বলে যেই একবার 700 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে ভর্তি হলো, আলটিমেটলি দেখলো বিগ জিরো, তখন সেই টাকাটা তার চলে গেল। আলটিমেটলি সে মাঠে খেটে ইনকাম করে সেই টাকাটা দিল, কিন্তু বাবা মা বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল, বিভিন্নভাবে মানুষদেরকে ক্ষতি করে এগুলো করা হচ্ছে প্রত্যেকটা। তার মধ্যে কিছু মহান স্যার আছেন, তারা সবাইকে উপকার করেন, তাদের কথা বলছি না। কিছু কিছু মুষ্টিমেয় মানুষ আছে, দেখবেন ডেপুটেশনের ভিডিওটা তার চ্যানেলে আপলোড করে, ডেপুটেশন যেটা সবাই দিয়েছে সেই ভিডিওটা তার চ্যানেলে দেয়, দিয়ে বলে আমরা ডেপুটেশন দিলাম, আজকে এই তথ্য জানা গেল। যে তথ্যটা জানা গেল সেই তথ্যটা 1 ঘন্টার মধ্যে সবাই দেবে। দেখবে পরপর 6টা-7টা চ্যানেল আছে, তারা একসাথে টাকা খরচা করে ওই ছেলেগুলোকে ভাড়া করে ডেপুটেশনটা দিয়ে সেই খবরগুলো সবাই মিলে ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তাহলে এইভাবে এইসব ফ্রড মানুষদের থেকে যেখানে সেখানে টাকা ফোনপে করবে না, নিজের স্ক্যান কোড সবাইকে শেয়ার করবে না,
যেখানে সেখানে অনলাইন ট্রানজ্যাকশান করবে না, নিজের ডকুমেন্টস কোথাও জমা দেবে না, নিজের সারা লাইফের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো কারো কাছে জমা দেবে না। তো এই বলে এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জিএম স্টাডি ফর ড্রিমসের সমস্ত ভিউয়ার্স, ওয়েল উইশার্স যারা আছো সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে, যাতে এরকম আরও কিছু অথেন্টিক খবর তোমাদের সামনে নিয়ে আসতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম।